ভারত সরকারের কৃষি মন্ত্রক এবং দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা এসেছি বর্ধমান জেলার আউশগ্রাম ১ নম্বর ব্লকের শোখাডাঙ্গা গ্রামে। আমাদের সঙ্গে উপস্থিত আছেন এই গ্রামেরই কয়েকজন কৃষক বন্ধু, যারা তাদের সমস্যা নিয়ে এসেছেন। তারা তাদের সমস্যার কথা আমাদের জানাবেন এবং সেই সমস্যার উত্তর দেবেন আজকেই আমাদের উপস্থিত বিশেষজ্ঞ আউশগ্রাম ১ নম্বর ব্লকের সহকৃষি অধিকর্তা ডক্টর দেবতনু মাইতি। আমরা এখন চলে যাচ্ছি কৃষক বন্ধুদের কাছে। দাদা, আপনার নামটা? আমার নাম শান্তি কিশোর। আপনি এখানে থাকেন, আপনার চাষ করতে কি সমস্যা হচ্ছে সেই ব্যাপারে যদি আমাদের জানান। আমি গম চাষ করেছি। আমরা তো সেই চাষিবাসী লোক, আমাদের গরু আছে, আমরা সেই গোবর সার দিয়ে চাষ করেছি। বিঘেতে 4 গাড়ি করে দিয়েছি গরু গাড়িতে। তা আর তোলা চাপান দিয়েছি 10-26 করে, 10-26 1 কিলো করে। তা আর আমাদের এই গমটা মাজরাতে খেয়ে নিচ্ছে। আমরা দিয়েছি। আচ্ছা, আপনার সমস্যা হচ্ছে আপনার গম মাজরা পোকায় খেয়ে নিচ্ছে, এটাই আপনার সমস্যা। আচ্ছা, আমরা এখন চলে যাচ্ছি আমাদের বিশেষজ্ঞের কাছে। উনি কৃষক বন্ধুর উত্তর দেবেন। কৃষক বন্ধু গম চাষের যে সমস্যার কথা উল্লেখ করলেন, ওনার পোকার সমস্যা হয়েছে এবং সারও উনি কিছু জৈব সার, কিছু রাসায়নিক সার। তো প্রথমে পোকার সমস্যাটা বলে দিই। ওনার যে পোকার সমস্যা, তার জন্য যে ওষুধ প্রয়োগ করার দরকার সেটা হচ্ছে ট্রাইজোফস। এটা 2 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন, তাহলে এই পোকার হাত থেকে উনি রক্ষা পাবেন। এছাড়া গম চাষের জন্য আমরা যেটা বলছি যে বিনা কর্ষণে গম চাষ, এই প্রযুক্তি যদি কৃষক বন্ধুরা গ্রহণ করেন, তাহলে আমরা দেখব একদিকে যেরকম সারের পরিমাণ কম লাগবে, উপরন্তু আমাদের রোগ পোকার আক্রমণও কম হবে। এক্ষেত্রে বিনা কর্ষণে গম চাষের ক্ষেত্রে বিঘে প্রতি বীজ লাগে 15 কেজি এবং সার যেটা কৃষক বন্ধু দিয়েছেন 10-26-26, এটা বিঘে প্রতি লাগে 30 কেজি। তার সঙ্গে যার যতটা জৈব সার আছে অবশ্যই মূল সার হিসেবে কিন্তু তারা প্রয়োগ করবেন এবং এটা আমরা বলি হেক্টরে প্রায় 4 থেকে 5 টন জৈব সার অবশ্যই দিলে খুব ভালো। তো এই বিনা কর্ষণে গম চাষ করলে আমরা দেখেছি একদিকে যেরকম ফলন আমাদের বাড়ে, উপরন্তু আমাদের লেবার বা শ্রমিকের খরচ সেটা কিন্তু অনেকখানি কমে যায়। কারণ যেহেতু আমরা মেশিনের সাহায্যে এখানে গমটা বুনছি, একসঙ্গে বীজ, সার এবং আমাদের লাগলের কাজ ওই মেশিনেই হয়ে যায়। মেশিনে একটি বীজের চেম্বার, সারের চেম্বার থাকে, সঙ্গে পাইপ দিয়ে সেখানে যুক্ত থাকে। এখানে শুধু একটি দিকে নজর দিতে হয়, সেটা হচ্ছে আগাছা নিয়ন্ত্রণ। এই আগাছা নিয়ন্ত্রণের জন্য আমরা যেটা বলি, প্রথমে আমরা গ্লাইফোসেট যে টেকনিক্যাল, সেটা 8 থেকে 10 ml প্রতি লিটার জলে গুলে ভালো করে জমিতে স্প্রে করে দিতে বলি। তার ঠিক 2-3 দিন পরে আমরা বলি এই মেশিনটা চালাতে, এবং যেদিন গম বীজ বুনছেন তার ঠিক 2 দিনের মধ্যে আমরা বলি পেন্ডিমিথিলিন একটা আগাছানাশক প্রয়োগ করার জন্য, এবং 25 থেকে 30 দিনের মাথায় 2,4-D সোডিয়াম এটা 2 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন। তাহলেই কিন্তু বিনা কর্ষণে গম চাষে কৃষক বন্ধুরা উপকৃত হবেন। গম চাষের ক্ষেত্রে মাজরা পোকার হাত থেকে কিভাবে রেহাই পাওয়া যেতে পারে সেই বিষয়ে বিশেষজ্ঞ আমাদের জানালেন। এবার আমরা চলে যাচ্ছি পরের কৃষক বন্ধুর কাছে। নমস্কার দাদা, আপনার নাম? নমস্কার, আমি অভিজিৎ ঘোষ। তো আমি লঙ্কা চাষ করেছি। তো লঙ্কা চাষের জমিতে ঠিকমতো সার প্রয়োগ করার পরেও আমরা একটা সাইডে লঙ্কা গাছ কুঁকড়ে যাচ্ছে। তো সেই সম্বন্ধে যদি কিছু বলেন তাহলে একটু উপকৃত হতাম। অনেক ধন্যবাদ। আমরা এবার জেনে নেব লঙ্কা চাষের ক্ষেত্রে ওনার যে সমস্যা সে বিষয়ে বিশেষজ্ঞ কী বলেন। কৃষক বন্ধু লঙ্কার যে সমস্যার কথা উল্লেখ করলেন, যে উনি বলছেন যে পাতাটা কুঁকড়ে যাচ্ছে, এটি মূলত আমাদের থ্রিপস বা চিরুনি পোকা যেটাকে আমরা বলি, চিলির থ্রিপস, এর জন্য হয়ে থাকে এবং এটা ঠিক পাতার নিচের দিকে হয়। খুব ছোট্ট ছোট্ট পোকা, এটা বাংলাতে আমরা চিরুনি পোকা বলি। এই ছোট্ট পোকা যেগুলো আস্তে আস্তে পাতার যে সবুজ অংশ বা ক্লোরোফিল কন্টেন্ট সেটা আস্তে আস্তে খেয়ে আস্তে আস্তে পাতাটাকে জাস্ট কুঁকড়ে যায় এবং পরবর্তীকালে সেই পাতা কিন্তু শুকিয়ে যায় এবং ফলনও আমরা কম পাই। এর প্রতিকার হিসেবে আমরা যেটা বলবো যে ইমিডাক্লোপ্রিড, যেটা সিস্টেমিক আমাদের অন্তর্বাহী কীটনাশক, এটা আপনারা প্রয়োগ করবেন। 5 থেকে 6 ml প্রতি ব্যারেলে গুলে স্প্রে করবেন। বা জৈব কীটনাশক হিসেবে আমরা বলে থাকি যে নিমারিন 10,000 ppm, এটা 4 থেকে 5 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন। যেহেতু লঙ্কা একটি ভেজিটেবল যেটা আমরা কাঁচাও খেয়ে থাকি, কারণ অনেক সময় আমরা দেখি যে কেমিক্যাল বা রাসায়নিক কীটনাশক কৃষক বন্ধুর আগের দিন প্রয়োগ করে সেটা মাঠ থেকে তুলে নিয়ে পরের দিন বাজারে নিয়ে চলে আসে। তো তার মধ্যে কিছু আমাদের যে রেসিডুয়াল পেস্টিসাইড টক্সিসিটি সেটা থেকে যাওয়ার চান্স থাকে। সেই জন্য আমরা বলি
যে যতটা সম্ভব চেষ্টা করবেন জৈব কীটনাশক ব্যবহার করার। সেদিক থেকে নিমারিনের কিন্তু গুরুত্ব অপরিসীম। এটাও আপনার এর গন্ধে পোকা চলে যায়, বা এটা যেখানে স্প্রে করবেন সেখানে অ্যান্টিফিডেন্ট অ্যাক্টিভিটি বা অ্যান্টি রিপিলেন্ট অ্যাক্টিভিটিস থাকার জন্য সেখানে কিন্তু আপনার ওই পোকাটা আর থাকে না। কাজেই এটা যদি প্রয়োগ করেন সবজির ক্ষেত্রে বিশেষ করে, তাহলে কিন্তু আমরা যারা ক্রেতা তারাও কিন্তু এখান থেকে উপকৃত হবেন। আমরা জানলাম বিশেষজ্ঞর কাছ থেকে লঙ্কা চাষের ক্ষেত্রে কি সমস্যা কৃষক বন্ধু বললেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী কৃষক বন্ধুর কাছে। নমস্কার দাদা, আপনার নামটা একটু বলুন। নমস্কার, আমার নাম হচ্ছে কালো কিস্কু, আমি সকাটাকা বাসিন্দা এবং আমরা যেভাবে চাষ করি পুরো ঘরোয়া হিসাবে চাষ করি। আপনি আজকে আপনার সমস্যাটা কি? আমার সমস্যাটা, আমরা ভেজিটেবলের চাষ করি, যেমন আমার হাতে টমেটোল গাছ আছে, টমেটোলে কিন্তু এই টমেটোল গাছটা আমার শোধন করার পর আমরা পুরো রাসায়নিক বাদ দিয়ে আমরা কিন্তু জৈব পদার্থতে আমরা চাষ করি। কিন্তু এই মুহূর্তে এখন বর্তমানে যেটা দেখা যাচ্ছে মানে গাছটা কিছুটা অংশ মানে সবুজ থাকছে এবং বাকি পাতাগুলো বা ডগের দিকটা মানে শুকিয়ে যাচ্ছে। এর প্রতিরোধ মানে পেলে আমরা খুব উপকৃত পাব। আমরা শুনে নিই বিশেষজ্ঞ কি বলছেন। কৃষক বন্ধু টমেটোর যে সমস্যার কথা উল্লেখ করলেন, এখানে টমেটোর যে দুটো সমস্যা রয়েছে, একটি উনির পাতা দেখা যাচ্ছে যে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, ধসা রোগের মতো লেগেছে। আরেকটা ওনার যে পচন যে রোগ থাকে, বিশেষ করে টমেটোর ক্ষেত্রে আমরা যে দেখি যে অনেক সময় গোড়া পচা রোগ হয়। এই গোড়া পচার জন্য আমরা যেটা বলে থাকি যে ট্রাইকোডার্মা ভিরিডি, এটাও কিন্তু একটা জৈব ছত্রাকনাশক। কৃষক বন্ধু বলেছেন ওনারা জৈব পদ্ধতিতে চাষ করেন। এটা কিন্তু খুবই ভালো দিক, কারণ আমরা চাইছি যে সরকারিভাবে কৃষি দপ্তরের মাধ্যমে কৃষক বন্ধুদের যাতে করে কিছুটা হলে জৈব সার, জৈব কীটনাশক, জৈব ছত্রাকনাশক আপনারা ব্যবহার করুন, যাতে করলে মাটির স্বাস্থ্য, পরিবেশের স্বাস্থ্য এবং যে ফসল আমরা ফলাচ্ছি সেই ফসলটাও কিন্তু যাতে গুণগত মান ভালো থাকে। সেদিক থেকে ট্রাইকোডার্মা ভিরিডি আমরা বলি ড্যাম্পিং অফ বা এই যে শেকড় পচা রোগ, তার জন্য আপনারা স্প্রে করবেন 5 ml প্রতি লিটার জলে গুলে। আরেকটি যেটা ধসার জন্য আমরা যেটা বলে থাকি যে কার্বেন্ডাজিম প্লাস ম্যানকোজেব, যেটা বাজারে সাব বা কম্বিনিয়ন নাম পাবেন, এটা 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন। আমরা এবারে পরের বন্ধুর কাছে চলে যাচ্ছি। ওনার হাতে একটা পেয়ারার ডাল দেখতে পাচ্ছি। আপনার নামটা আগে বলুন। অনিতা ঘোষ। হ্যাঁ, কি সমস্যা পেয়ারা নিয়ে? পেয়ারার ফল ধরছে না, ফলন হচ্ছে না পেয়ারার। আচ্ছা, পেয়ারার ফল হচ্ছে না। একটু শুনে নিই আমাদের বিশেষজ্ঞ কি বলছেন। আমাদের মহিলা কৃষক বন্ধু আমরা একজন পেয়েছি, উনি পেয়ারা চাষ করেন। তো এটাও খুব ভালো একটা দিক। আমরা চাইছি যে ওমেন ইন এগ্রিকালচার বা ওমেন এম্পাওয়ারমেন্ট, মহিলা কৃষক যাতে কৃষিতে আরও এগিয়ে আসে, সেদিক থেকেও ভারত সরকার বা পশ্চিমবঙ্গ সরকার কৃষি দপ্তরের মাধ্যমে চেষ্টা করছে। তো উনি পেয়ারার চাষ করছেন, উনি বলছেন ভালো ফলন হচ্ছে না। এই প্রসঙ্গে কয়েকটি কথা আমরা বলবো যে ভালো জাতের পেয়ারা প্রথমে লাগাতে হবে এবং সেই জাতটি ভালো সংস্থা থেকে সংগ্রহ করতে হবে। ভালো জাতের মধ্যে আমাদের এই পশ্চিমবঙ্গের পক্ষে খুব ভালো জাত দুটি রয়েছে, একটা হচ্ছে L49, আরেকটি হচ্ছে বারুইপুর জাত। এই দুটো জাত যদি লাগান তাহলে অবশ্যই ভালো ফলন পাবেন। তাছাড়া অনেক সময় পেয়ারার ক্ষেত্রে আমরা দেখি যে অনেক সময় ভালো হয়তো ফুল আসছে না বা ফুল আসলে ফুল ঝরে যাচ্ছে। যাদের ভালো করে ফুল আসছে না তার উদ্দেশ্যে আমরা যেটা বলবো, এনার যেহেতু আসেনি, ফল হচ্ছে না, ওনাকে বলবো পরবর্তীকালে ফুল আসার আগে প্ল্যানোফিক্স একটি হরমোন আছে, এই প্ল্যানোফিক্স হরমোন স্প্রে করবেন এবং তার সঙ্গে ফুল আসার পরে যাতে ফুল ঝরে না যায় তার জন্য আমরা দেখি মাটি পরীক্ষা যদি করান সেখানে দেখবেন বোরনের ঘাটতি রয়েছে। এবং আমাদের এই অঞ্চল বা বর্ধমান জেলার পশ্চিমাঞ্চল, বীরভূম, যে সমস্ত অঞ্চলের মাটি আমলিক, তাদের কিন্তু মাটি পরীক্ষা অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ মাটি পরীক্ষার ভিত্তিতে সুপারিশ যদি আমরা মানি সেক্ষেত্রে বুঝতে পারবো কতটা চুন আমাদের দিতে হবে। সেই চুন দিয়ে প্রথমে মাটিটা প্রশমিত করতে হবে এবং তারপরে আমরা এই ফসল চাষ করব। এবং সেখানে প্ল্যানোফিক্স হরমোন সঙ্গে যেটা বোরনের ঘাটতি যদি থাকে আমরা বোরন প্রয়োগ করব। বোরনটা আমরা দুভাবে দিতে পারি, একটা সয়েলে যদি আমরা অ্যাপ্লিকেশন করি মাটিতে, সেটা আমরা হচ্ছে বোরাক্স হিসাবে করি, বিঘেতে 2 থেকে 2.5 কেজি। আরেকটা স্প্রে ফর্মে করা যায় যেটা ফুল আসার পরে আমরা বলি, সেটা হচ্ছে 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে বোরন, যেটা সলুবল 20% বোরন থাকে, এটা স্প্রে করবেন। তাহলে দেখবেন আপনার ফুলও বেশি আসবে এবং সেই ফুল কিন্তু ঝরেও যাবে না। আরেকটি দিক বলবো, যেহেতু পেয়ারার বাগান যারা করেন বা অর্চার্ড ফর্মে যদি কেউ করেন, ধরুন 100-200 গাছ লাগাচ্ছেন, সেখানে অবশ্যই একটা স্পেসিং আমরা যেটা বলি সেটা মেনটেন করবেন, যে 4 ফুটের মতো গাছ থেকে গাছ বা সারি থেকে সারি দূরে এবং গোল করে রিং করে দেবেন। ওই রিংয়ের মধ্যে আপনারা বছরে 2 বার করে খাবার দেবেন। খাবার হিসেবে আমরা বলি জৈব সার এবং তার সঙ্গে রাসায়নিক সার হিসেবে 10-26-26 এক একটি গাছ প্রতি আমরা বলি 500 গ্রাম করে দেবেন। এটা বছরে 2 বার দিয়ে জল দিয়ে মাটি চাপা দেবেন।
তাহলে দেখবেন গাছের পুষ্টিটা ভালো থাকবে। আরেকটা ইরিগেশন বা সেচের জন্য ফলের ক্ষেত্রে খুব ভালো মাইক্রো ইরিগেশন সিস্টেম রয়েছে, যেটা হচ্ছে ড্রিপ ইরিগেশন বা বিন্দু বিন্দু সেচ যেটাকে বলছি। এটার সঙ্গে আপনার পাইপ ফিট করা থাকবে গাছের গোড়াতেই, ওই যে আমরা গোল গোল রিং করেছি সেখানে গিয়ে ঠিক জলের ড্রপটা পড়বে, যাতে করে আপনাদের জল দিতেও সুবিধে। কারণ লেবারের একটা সমস্যা থাকে, এই অর্চার্ড যারা করছেন বা অনেকগুলো গাছ যখন লাগাচ্ছেন বাগানে, তখন কিন্তু এই ড্রিপ ইরিগেশনে আপনারা ব্যবহার করতে পারেন। এবং সেখানে আমাদের সরকারি ভর্তুকিও 50% রয়েছে। আপনার নিকটস্থ সহকৃষি অধিকর্তাকরণ বা উদ্যান পালন বিভাগের সঙ্গে যোগাযোগ করে সেই ভর্তুকি কিন্তু আপনারা পেতে পারেন। পেয়ারা ভালো ফলন কিভাবে হতে পারে সেই বিষয়ে বিশেষজ্ঞ আমাদের জানালেন। এবার আমরা পরবর্তী সমস্যা নিয়ে চলে যাচ্ছি আর একজন কৃষক বন্ধুর কাছে। নমস্কার দিদি, আপনার নামটা বলুন। আমার লক্ষ্মী হেমব্রম। লক্ষ্মী হেমব্রম, আপনার হাতে বেগুন গাছ দেখতে পাচ্ছি, কি সমস্যা হচ্ছে বেগুন চাষ করতে গিয়ে? এই ভালো করে হচ্ছে না, ফল ধরছে না, ভালো করে ফুল হচ্ছে না। ভালো করে ফল আর ফুল হচ্ছে না, আচ্ছা। আর কিছু সমস্যা? আর এইটি এনেছি, আর আর ওই শাকসবজি লাগাইছি, সেইগুলো শুধু সাদা সাদা হচ্ছে, সেইগুলো আনি নাই তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের দিদি জানালেন যে ওনার বেগুন গাছে ভালো করে ফল এবং ফুল হচ্ছে না। আর তাছাড়া আর একটা সমস্যার কথা উনি বললেন যে শাক সবজি যেগুলো লাগাচ্ছে সেগুলো সাদা সাদা হয়ে যাচ্ছে। এই বিষয়ে বিশেষজ্ঞ আমাদের কি জানাবেন একটু শুনে নিই। আরও একজন মহিলা কৃষক আমরা এই গ্রামে পেলাম, উনি বেগুন চাষ করছেন। তো ওনার বেগুনের যে সমস্যা বলছেন, ভালো করে ফুল আসছে না, এবং সেই সঙ্গে আমরা যেটা স্যাম্পল দেখতে পাচ্ছি বেগুনের পাতায় কিন্তু ভালোই পোকা লেগেছে, এবং পোকা কিন্তু জন্য পাতাগুলো আস্তে আস্তে দেখবেন নষ্ট হয়ে যাচ্ছে বা কুড়ে কুড়ে খাচ্ছে পোকাগুলো। তো বেগুন এমন একটি সবজি বা ফসল যেটা কিন্তু সবচেয়ে বেশি রোগ পোকার আক্রমণ এই বেগুনে আমরা দেখি, এবং সেই জন্য বেগুন যারা চাষ করেন অবশ্যই একটু বাড়তি যত্ন দিতে হবে, নিয়মিত মাঠ পরিদর্শন করতে হবে, কখন কি রোগ লাগছে না পোকা লাগছে সেটা জানতে হবে। পোকা যদি লাগে পোকার জন্য অন্যরকম ওষুধ যেটা কীটনাশক আমরা বলে থাকি, রোগের জন্য অন্যরকম ওষুধ যেটা ছত্রাকনাশক আমরা বলে থাকি। পোকার জন্য যদি ছত্রাকনাশক বা রোগের জন্য যদি আমরা কীটনাশক দিই উল্টোটা, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। কাজে আগে জানতে হবে আপনার জমিতে পোকা লেগেছে না রোগ লেগেছে। তো যেটা বললাম যে ওনার পাতার যে সমস্যা, এটা অবশ্যই পোকার জন্য রয়েছে, পাতা আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি কুড়ে খাচ্ছে। এছাড়া আমরা দেখতে পারি যে বেগুনের সবচেয়ে বেশি হয় যেটা হচ্ছে নলি পোকা। এই বেগুনের ডাঁটা যদি কাটিয়ে আমরা, ডাঁটা কাটলে বোঝা যাবে ভেতর থেকে ওর লার্ভাটা আছে, যে পোকাটা রয়েছে তার লার্ভা আস্তে আস্তে বেরোচ্ছে, এটাকে আমরা নলি পোকা বলি। এটা ভেতরে থাকে এবং ভেতর থেকে আস্তে আস্তে কাণ্ডটা খেয়ে সেখান থেকে রস চুষে খায় এবং আস্তে আস্তে গাছটা অনেকখানি ঝিমিয়ে যায়। এরকম যাদের আছে তাদের ক্ষেত্রে আমরা বলবো যে অন্তর্বাহী কীটনাশক হিসেবে স্পিনোস্যাড এটা ব্যবহার করবেন। এটা 3 থেকে 4 ml প্রতি ব্যারেলে আপনারা স্প্রে করবেন, তাহলে দেখবেন এই বেগুন গাছের যে সমস্যা সেটার হাত থেকে রক্ষা পাবেন। এছাড়া আপনারা কাটা হাইড্রোক্লোরাইড দানা যেটা রয়েছে এটাও আপনারা ব্যবহার করতে পারেন। একটা গাছের গোড়ায় রিং করে দেবেন গোল করে, তারপরে সেখানে কাটাপের দানা 10 থেকে 12 গ্রাম একটা গাছের ক্ষেত্রে দেবেন। এটাও কিন্তু ভালো আমাদের কীটনাশক বেগুনের ক্ষেত্রে ভালো কাজ করে। আরেকটা যেটা বললেন ওনার ভালো ফুল আসছে না যেটা সমস্যা বললেন, এক্ষেত্রেও আমরা বলবো বেগুনের জাত কিন্তু ভালো সংস্থা থেকে গ্রহণ করতে হবে। যে বীজটি আপনি সংগ্রহ করছেন, এখন মূলত সংকর জাতের বা হাইব্রিড বীজ বাজারে আসছে, যার মধ্যে ভালো ভ্যারাইটি যেগুলো রয়েছে পুষা পার্পেল লং, এই জাতগুলো চেষ্টা করবেন সংগ্রহ করার, তাহলে কিন্তু ফলন ভালো হবে। তা সত্ত্বেও যদি আপনার জমিতে মনে করেন যে ভালো হচ্ছে না, তাহলে আপনি অবশ্যই মাটি পরীক্ষা করাবেন, এবং মাটি পরীক্ষার ভিত্তিতে সুপারিশ মানে কিন্তু সার প্রয়োগও গুরুত্বপূর্ণ। জৈব সার যতটা পারেন দেবেন, তারপরে রাসায়নিক সার আমরা বলি অ্যাটলিস্ট 50% রাসায়নিক সার দেন এবং 50% জৈব সার দেন, তাহলে কিন্তু ভালো হয়। আরেকটা দিক যেটা বলবো, বেগুন যেহেতু সবজি হিসেবে আমরা গ্রহণ করি, এখানে কিন্তু আপনারা চেষ্টা করবেন যে জৈব কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করার জন্য। আরেকটি যেটা আমরা দেখি, এখানে অনেক সময় রোগ দেখা যায়, ধসা দেখা যায় বা কাণ্ড পচা দেখা যায়, সেক্ষেত্রে আমরা বলি যে ট্রাইকোডার্মা ভিরিডি বা সিউডোমোনাস ফ্লোরোসেন্স, এই দুটো হচ্ছে আমাদের জৈব ছত্রাকনাশক। এগুলো 2 গ্রাম প্রতি লিটার জলেগুলি আপনারা স্প্রে করতে পারেন। এবং কীটনাশক হিসেবে আমরা যেটা আগেও বলেছি যে নিমারিন 10,000 ppm, এটা 4 থেকে 5 ml প্রতি লিটার জলেগুলো যদি আমরা স্প্রে করি, সেখানে কিন্তু বেগুনের পোকাও কিন্তু অনেকখানি কমে যায়। এবার আমরা চলে যাচ্ছি পরের কৃষক বন্ধুর কাছে। দাদা, আপনার নামটা বলুন। বৈদ্যনাথ মাড্ডি। আপনার কি সমস্যা? আপনার হাতে একটা পেঁপে এনেছেন, এই কি অসুবিধা হচ্ছে এটা নিয়ে? মানে এটা পোকা লেগেছে, মানে দই পোকা লেগেছে, মানে কি ওষুধ লাগালে মানে ফলটা ভালো হবে সেটা আপনাদের কাছে আনলাম, নিয়ে জানতেও পারবো যে কি ওষুধ দিলে ভালো হয়, সেই জন্যে দরকার। ঠিক আছে, আর কোনো সমস্যা আছে আপনার?
আমার ওই খালি ওই কটা পিপা আছে ভালো হচ্ছে না বলে এটা এনেছি। ঠিক আছে, ঠিক আছে। এই কৃষক বন্ধুর সমস্যা হলো পেঁপের মধ্যে পোকা লেগে যাচ্ছে। তো এই ব্যাপারে আমাদের বিশেষজ্ঞ কি বলেন আমরা একটু শুনে নিই। কৃষক বন্ধু পেঁপের যে সমস্যার কথা উল্লেখ করলেন, ওনার পেঁপে গাছে দোয়ে পোকা হয়েছে। দোয়ে পোকা এমন একটি পোকা আপনারা দেখতে পাবেন যে গাছের কাণ্ড বা পাতাতে হয়, এবং দই ঠিক যেরকম থাকে সাদা রঙের চাপ চাপ হয়ে ওটা থাকে। এটা ইংরেজিতে আমরা বলি মিলিবাগ। এটার জন্য আমরা বলি সিস্টেমিক যে ইনসেকটিসাইড বা অন্তর্বাহী কীটনাশক এটা প্রয়োগ করতে হয়। যদি খুব বেড়ে যায় সেক্ষেত্রে আমরা বলি যে অ্যাসিটামিপ্রিড, এটি 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন, তাহলে কিন্তু এই পোকার হাত থেকে আপনারা রক্ষা পাবেন। আরেকটা কথা বলি যে পেঁপে গাছ যখন লাগাচ্ছেন তখন আপনারা ঠিক চারা থেকে চারার দূরত্ব এবং একটি লাইন থেকে একটি লাইন এইভাবে মেনটেন করবেন। আমরা দেখি অনেক কৃষক একটি মাদাতে 3-4টি পেঁপে গাছ লাগিয়ে দেন। এটা কিন্তু বিজ্ঞানসম্মত উপায় না। একটি মাদাতে একটিই গাছ লাগাবেন, সতেজ যে গাছ। প্রথমে আপনি যদি মনে করেন যে চারা বীজতলা একটা করে নেবেন, সেখানে সুস্থ সবল চারা যেগুলো দেখবেন একটা মাদাতে একটা করেই গাছ লাগাবেন, এবং সাথে গোল রিং করে তার খাদ্য সেচ প্রথম থেকে যদি আপনি যত্ন নিয়ে করেন, তাহলে কিন্তু সেখান থেকে ভালো ফলনও শুধু পাবেন না, সেখানে রোগ পোকার আক্রমণও কম হয়। এবং আমরা দেখেছি পটাশ সার যদি জমিতে কম দেওয়া হয়, সেই সমস্ত জমির দেখি পোকার আক্রমণ বা রোগের আক্রমণ বেশি হয়। কাজেই কৃষক বন্ধুদের বলবো সুষম হারে সার অবশ্যই ব্যবহার করবেন। সার আমরা বলি যে সঠিক সময়ে সঠিক ডোজে মাটি পরীক্ষার ভিত্তিতে করবেন এবং সঠিক জায়গাতে প্রয়োগ করবেন, তাহলে দেখবেন আপনার যে রোগ পোকার আক্রমণ সেটা কমবে। পটাশ সার অবশ্যই ব্যবহার করবেন যতটা দরকার। পটাশ সারের দাম একটু বেশি বলে আপনি শুধু ইউরিয়া ব্যবহার করবেন সেটা করবেন না। ইউরিয়া সার যদি বেশি ব্যবহার করেন সেক্ষেত্রেও আমরা দেখি রোগ পোকার আক্রমণ কিন্তু বেশি হওয়ার সম্ভাবনা থাকে। আমরা জেনে নিলাম বিশেষজ্ঞর কাছ থেকে পেঁপে গাছকে কিভাবে আমরা যত্ন নিতে পারি যাতে পেঁপের মধ্যে পোকা না হয়। আমরা চলে যাচ্ছি পরের কৃষক বন্ধুর কাছে। দিদি, আপনার নামটা একটু বলুন। ঝর্ণা ঘোষ। ঝর্ণা ঘোষ, আপনার কি সমস্যা? আমার এই আমলকি গাছ লাগানো হয়েছে, তার কোনো ফল পাচ্ছি না বা ফল হচ্ছে না। আচ্ছা, দিদি জানালেন আমাদের যে আমলকি গাছ উনি লাগিয়েছেন অথচ উনি কোনো ফল পাচ্ছেন না। এই ব্যাপারে বিশেষজ্ঞ আমাদের কি বলেন আমরা একটু শুনে নিই তার কাছে। আরও একজন মহিলা কৃষক বন্ধু আমরা পেলাম। তো এটা ভালো, উনি মেডিসিনাল প্ল্যান্টস বা যেটা আমরাকে বলি ভেষজ উদ্ভিদ হিসেবে আমলকির চাষ করছেন। তো এটা খুব ভালো একটা জিনিস। মেডিসিনাল প্ল্যান্টস হিসেবে বা ভেষজ উদ্ভিদ হিসেবে আরও অনেক যে জাতগুলো রয়েছে, হরিতকি, বয়রা, আমলকি, এগুলো কিন্তু আমরা যদি বা তুলসী, নয়নতারা, এগুলোর কোনো না কোনো কিন্তু মেডিসিনাল ভ্যালু রয়েছে, যেগুলো আমরা কিছু না কিছু রোগ জন্য মানুষ গ্রহণ করতে পারে। আমরা জানি যে আমলকি, হরিতকি, বয়রা বিভিন্ন কাজে আমরা ব্যবহার করি। তুলসী আমরা জানি যে সর্দি কাশি হলে তুলসীর রস যদি খাই সেক্ষেত্রেও আমাদের কিন্তু উপকৃত হয়। কালমেঘ রয়েছে। তো এই যে মেডিসিনাল প্ল্যান্টস, এগুলো বাড়ির উঠোনে চেষ্টা করবেন অল্প 2-4টে করে হলেও লাগানোর, যাতে করে অ্যাটলিস্ট আমাদের পরিবারের কোনো যে কিছু রোগের সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমরা যাতে সেই ভেষজ উদ্ভিদের গুণাগুণ হিসেবে তার সুফল পেতে পারি। তো ইনি আমলকির জাত করেছেন কিন্তু ভালো ফলন হচ্ছে না। তো এটার যে কারণগুলোর জন্য হতে পারে, একটি ভালো জাত হয়তো উনি সংগ্রহ করেননি, যেটা বারবার আমরা বলে থাকি যে ভালো জায়গা থেকে, ভালো সংস্থা থেকে সবসময় যে কোনো গাছ বলুন, যে কোনো বীজ বলুন সেটা সংগ্রহ করবেন। আমরা এখানে নিকটস্থ আমাদের একটি ফরেস্টের অফিস রয়েছে, সেখান থেকে আমি বলবো যে নিকটস্থ আপনাদের ব্লকের যে সহকৃষি অধিকর্তা তাদের সঙ্গে যোগাযোগ করে যে সমস্ত মেডিসিনাল প্ল্যান্টস বা ভেষজ উদ্ভিদ আপনারা লাগাতে চান, যোগাযোগ করলে উনি ব্যবস্থা করে দেবেন। কোথায় ভালো সংস্থা রয়েছে তার অ্যাড্রেস নিয়ে আপনারা কিন্তু সেখান থেকে সংগ্রহ করে লাগাবেন। কারণ যদি প্রথমেই আপনার গোড়াতেই যদি জাতটা ভালো না পান সেক্ষেত্রে বিভিন্ন সমস্যা হচ্ছে। এটা একটা সমস্যার জন্য আপনার ফলন না হতে পারে। আরেকটি সমস্যা হতে পারে হয়তো ভালো করে পুষ্টি আপনি সরবরাহ করছেন না, যেটা গাছের খাদ্যের জন্য দরকার, যেটা বারবার আমরা বলে থাকি মাটি পরীক্ষার ভিত্তিতে সুপারিশ মেনে করবেন। তা না হলেও আমরা বলি যে অবশ্যই কিছুটা হলেও জৈব সার প্রয়োগ করবেন, তার সঙ্গে যদি লাগে 10-26-26 অল্প ব্যবহার করবেন। আমলকির জন্য এক একটা গাছে আমরা বলবো 10-26-26 যদি দেন 100 গ্রাম করে দেবেন, এবং গোবর সার 2 ঝুড়ি করে দেবেন। এটা বছরে 2বার দেবেন, তাহলে দেখবেন আশা করি পুষ্টি যদি ঠিক থাকে তাহলে গাছের ফলন হওয়া উচিত, এ না যে ফলন আসবে না। এটা মূলত দুটোর জন্য হয়, একটা পুষ্টির অভাব, আরেকটা হচ্ছে আপনার ভালো জাত যদি না হয় সেক্ষেত্রে এই সমস্যা হতে পারে। তো আরও একবার বলবো যে মেডিসিনাল বা অ্যারোমেটিক প্ল্যান্টস যারা চাষ করবেন তারা অবশ্যই নিকটস্থ ভালো সহকৃষি অধিকর্তা করণের সঙ্গে যোগাযোগ করে সেখান থেকে অ্যাড্রেস নিয়ে সেখান থেকে আপনারা চাষ করুন।
আমরা বিশেষজ্ঞর কাছে শুনলাম আমলকির মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেষজ গাছের যত্ন কিভাবে নেওয়া যেতে পারে। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কৃষক বন্ধুর কাছে। দাদা, আপনার নামটা বলুন। আমার নাম নারায়ণ সোরেন। আচ্ছা, আপনার কি সমস্যা? আমার সমস্যা হচ্ছে আমি বিঘে 3 ধান আছে, তো ধানের মাজরা পোকাটা প্রচণ্ড হারে লাগছে আর ডগগুলো একটু হলুদ হলুদ লালচে কালার হয়ে যাচ্ছে। তো আমি আমার বিশেষজ্ঞর কাছে জানতে চাই, যদি কিছু উপকার হয় জেনে তাহলে আমার খুব ভালো হয়। অবশ্যই। আমরা শুনলাম, বন্ধু আমাদের বললেন যে ধান গাছে মাজরা পোকা ভীষণ অত্যাচার করছে এবং তার সঙ্গে সঙ্গে ডগাগুলো হলুদ হয়ে যাচ্ছে। তো এই ব্যাপারে আমাদের বিশেষজ্ঞ কি বলছেন একটু আমরা শুনে নিই তার কাছে। কৃষক বন্ধু বোরো ধান চাষ করেছেন, ওনার জমির দুটো সমস্যার কথা উল্লেখ করলেন, একটি মাজরা পোকা আর একটি পাতা হলুদ হয়ে শুকিয়ে যাচ্ছে। তো প্রথমে পোকা যেটা বলি, বোরো ধানের ক্ষেত্রে মাজরা পোকা সবচেয়ে বেশি ক্ষতি করে। এর সিমটম একটু বলে দিই বা লক্ষণ। মাজরা পোকার মথ আপনারা জমিতে দেখতে পাবেন। মথের মধ্যে চেনার উপায় রয়েছে স্ত্রী মথের। স্ত্রী মথের যে ডানা রয়েছে, সেই ডানা এক একটি ডানাতে এক একটি ছোটো করে বিন্দু থাকে, দুটি ডানাতে দুটো কালো স্পট থাকে। যদি এরকম কোনো মথ দেখতে পান সেটা বুঝবেন মাজরার স্ত্রী মথ। এই স্ত্রী মথকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, তাহলেই কিন্তু আপনি পোকাটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এই যে 4টি দশা হয়, একটা ডিম, তারপরে লার্ভা, তারপরে শুক্কিট, তারপরে যে পূর্ণাঙ্গ অবস্থা, এই জীবনচক্রকে আপনাকে আটকানোর জন্য যে নিয়ন্ত্রণ ব্যবস্থা আমরা বলি, তার জন্য ওষুধ আপনাদের প্রয়োগ করতে হয়। এখানে ট্রাইজোফস বা ট্রাইফস নামে যেগুলো বাজারে পান, এটা 2 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। বা আরেকটা সিমটম যেটা আমরা বলবো, যে ধানের যখন আপনার শীষ বেরোচ্ছে, সেই শীষটা যদি আমরা জাস্ট একটু ধরে টেনে দিই, যদি হাতে করে হাতে চলে আসে, তাহলে বুঝবেন এটা মাজরার জন্য হয়েছে। এবং এর জন্য আরেকটা দানাদার ওষুধ এখন বাজারে রয়েছে, যেটা ফাটেরার দানা। এটা বিঘেতে 1.5 কেজি আপনারা ব্যবহার করতে পারেন। এটাও কিন্তু খুব ভালো কাজ হয়। এটা প্রয়োগ করলে আমরা দেখেছি 40, 45, 50 দিন অবধি কিন্তু একবার স্প্রে করলেই হয়ে যায়, বা একবার ওই দানাটা ছড়িয়ে দিলে হয়ে যায়, আর দ্বিতীয়বার দেওয়ার দরকার পড়ে না। যদি খুব উপদ্রব হয় তাহলেই দ্বিতীয়বার দেবেন। আরেকটি যে সমস্যা বললেন, এটি হচ্ছে ঝলসা। এটাও কিন্তু ধানের ক্ষেত্রে আমরা পরিলক্ষিত করি। ঝলসা অনেক জায়গাতে হয়। এনার্জি হয়েছে পাতায় ঝলসা। এই পাতায় ছাড়াও আরও অনেক জায়গায় ঝলসা হয়, যেটা হচ্ছে পর্বে ঝলসা, গিটে ঝলসা এবং শীষে ঝলসা। তো একটুখানি বলে দিই, এই গিটে ঝলসা, শীষে ঝলসাগুলো কিন্তু 2-3 বছর আগে ছিল না, এগুলো মাইনর ছিল। কিন্তু এখন আমরা 2-3 বছর দেখছি এটা মেজর কিন্তু আমাদের এই সব অঞ্চলে পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি। যেরকম শীষে ঝলসা, শীষের ঠিক গোড়াতে আমরা দেখব একটা কালো স্পট রয়েছে, এবং আস্তে করে ওটা দেখি যে যদি লাগে তাহলে আমরা দেখব সেই শীষটা ভেঙে যায় ওখান থেকে, এবং ফলন অনেকখানি আমাদের নষ্ট হয়। এক্ষেত্রে যে ওষুধ আমরা প্রয়োগ করতে বলি সেটা হচ্ছে ট্রাইসাইক্লাজোল, যেটা বাজারে বিম বা বান নামে পাবেন। 1.5 থেকে 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন। আরেকটা নতুন টেকনিক্যাল রয়েছে যেটা গ্যালিলিও, এটাও আপনারা প্রয়োগ করতে পারেন 1 ml প্রতি লিটার জলে গুলে, তাহলে দেখবেন এই ঝলসার হাত থেকে আপনারা রক্ষা পাবেন। বোরো ধানের ক্ষেত্রে যে যে সমস্যা হতে পারে তার প্রতিকারের কথা আমরা শুনলাম। এবার আমরা পরের সমস্যা শুনে নিচ্ছি কৃষক বন্ধুর কাছে। দাদা, আপনার নামটা? আমার নাম প্রবীর ঘোষ, সুখাডাঙ্গা। আপনার কি সমস্যা? আমার সমস্যা এই টিস্যু কালচার কলা আছে, তো কি ধরনের একটা পোকা রয়েছে যা আমি রোধ করতে পারছি না। কলার অংশটা খেয়ে ফেলছে, মানে কালো কালো দাগ দেখা যাচ্ছে, কালো দাগ হয়ে রয়েছে, এটাই তো। হ্যাঁ, এর প্রতিকার কি করা যায়? আচ্ছা, এবার আমরা শুনে নিই বিশেষজ্ঞ কি বলছেন। কৃষক বন্ধু কলা চাষ করেছেন, এই কলা প্রসঙ্গে আমরা বলবো। এখন টিস্যু কালচার ব্যানানা খুব ভালো জাতের পাওয়া যায়, সেগুলো সিঙ্গাপুরি জাত। এটা কিন্তু কৃষক বন্ধুরা লাগাতে পারেন। অনেক জায়গাতে আমরা বিভিন্ন সরকারি প্রকল্পে এটা করা হচ্ছে, যে টিস্যু কালচার ব্যানানা সিঙ্গাপুরি জাত কৃষকরা একটা অর্চার্ড করে সেখানে 200, 400, 500 অবধি গাছ লাগাতে পারেন, এবং এর থেকে ভালো ফলনও পাওয়া যায়। গাছের চেহারাও খুব বেশি বড় হয় না, হাইটও কম থাকে, ফলে পরিচর্যা করতে, অন্তর্বর্তী পরিচর্যা করতেও সুবিধে হয়। তো কৃষক বন্ধু যেটার সমস্যার কথা উল্লেখ করলেন, ওনার যে কলা রয়েছে তার গায়ে স্পট রয়েছে, এটি মূলত পোকার জন্য হয়। যে পোকার যে এগটা লে করেছিল তার যে স্পট রয়ে গেছে সেটা ওর গায়ে রয়ে গেছে এখন অবধি। তো যেহেতু কলা আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি, এখানে আমরা জৈব কীটনাশকই প্রয়োগ করতে বলবো, যেটা আগেও আমরা বলেছি যে নিমারিন 10,000 ppm, এটা 4 থেকে 5 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন। এছাড়া কলা প্রসঙ্গে আর কয়েকটি তথ্য আমরা যেটা দিতে চাই, সেটা হলো কলা চাষ যখন করছেন অবশ্যই অর্চার্ড করবেন, যেখানে মিনিমাম 100-200 গাছ থাকে। সেটাকে গাছ থেকে গাছ এবং চারা থেকে চারার দূরত্ব একটা মেনটেন করবেন।
এটা 4 ফুট করে আমরা বলে থাকি, এটা মেনটেন করবেন। এবং তলায় যে প্যাসেজটা থাকে, যে স্পেসটা থাকে, সেটাও সুষ্ঠু ব্যবহার করা যায়। বিভিন্ন যে আমরা বলি যে ইন্টারক্রপিং বা ওই কলা ফসলের সঙ্গে আরেকটি ফসল আমরা নিতে পারি, বিশেষ করে হলুদ। এটা কিন্তু খুব একটা মানে স্কোপ রয়েছে, কলা যে বাগান রয়েছে তাতে আমরা হলুদ চাষ করতে পারি, কারণ ওর যে স্পেস থাকে, যে ছায়াটা থাকে, সেখানে কিন্তু হলুদ গাছ খুব সুন্দর হয়। এবং হলুদ আমরা জানি টারমারিক, সেটার একটা ভালো মেডিসিনাল ভ্যালু যেরকম আছে, তেমনি আমাদের সমস্ত বাড়িরই গৃহে এটা একটা আমাদের যে মশলা, সেই মশলা হিসাবে কাজ করে। কাজেই সমস্ত কৃষক বন্ধু যারা আমাদের এই কলা চাষ করতে চান, তারা অবশ্যই অন্তর্বর্তী ফসল হিসেবে হলুদ চাষ করবেন। আপনার হলুদটা যে সময়ের মধ্যে উঠে যাবে, কলা গাছ রয়ে যাবে, কোনো অসুবিধে নেই। হলুদ গাছ তুলে নেওয়ার পর আবার সেখানে আবার পরের বছরের জন্য হলুদ বা আদাও ব্যবহার করতে পারেন। তাহলে কিন্তু আপনারা একসঙ্গে একই জমিতে দুটো ফসল তুলতে পারবেন এবং আপনার যে ইনকাম সেটা কিন্তু কিছুটা বাড়াতে পারবেন। আমরা এতক্ষণ আউশগ্রাম 1 নম্বর ব্লকের শোকাডাঙ্গা গ্রামের কৃষক বন্ধুদের সঙ্গে কথা বলছিলাম এবং শুনলাম তাদের নানান ধরনের সমস্যার কথা। তাদের সমস্যার উত্তর দিয়েছেন আমাদের বিশেষজ্ঞ আউশগ্রাম 1 নম্বর ব্লকের সহকৃষি অধিকর্তা ডক্টর দেবতনু মাইতি। ওনাদের সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে থাকার জন্য। আমাদের কৃষক বন্ধুরা যে সমস্ত সমস্যার কথা জানালেন, এইটা যে শুধু এই গ্রামের কৃষক বন্ধুদেরই সমস্যা তা নয়। যেখানে যেখানে চাষ করছেন কৃষক বন্ধুরা এবং এই সমস্যা নিয়ে আপনারা ভুগছেন, আশা করি তারা এই আজকে যে আলোচনা হলো তার মধ্যে থেকে তার উত্তর আপনারা পেয়ে গেছেন এবং আপনারাও আপনাদের সমস্যার কথা আমাদেরকে জানাবেন এবং আশা করব যে বিশেষজ্ঞরা ঠিকভাবে আপনাদের উত্তর দেবেন এবং আপনারা উপকৃত হবেন। জমিতে ইউরিয়ার ব্যবহার। আপনি কি জানেন যে জমিতে আপনি ইউরিয়া ব্যবহার করছেন তার 2/3 জমির কোনো প্রয়োজনে আসে না, হয় বাষ্পীভূত হয়ে যায়, না হয় ধুয়ে নদীতে মিশে যায়। ইউরিয়ার এই অপচয় রোধ করতে ফসলের যে সময় প্রয়োজন সেই সময়ে ইউরিয়া ছড়িয়ে দিন। মনে রাখবেন, নিমের নির্যাস মিশিয়ে বড়ি আকারে গাছের গোড়ায় দিলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। ইউরিয়া গাছে নাইট্রোজেন যোগায়। ফসফরাস, পটাশিয়াম বা অন্য কোনো ধরনের অনুখাদ্য প্রয়োগ করে নাইট্রোজেনের যোগান দেওয়া যায় না। সবচেয়ে ভালো ফল পাওয়া যায় যদি ইউরিয়া অন্য কোনো পোষকের সঙ্গে ব্যবহার করা হয়। ইউরিয়া সারের অত্যধিক ব্যবহার যদিও গাছের বৃদ্ধি ঘটায়, কিন্তু ফলন কমিয়ে দেয়। ইউরিয়া সারের অত্যধিক ব্যবহার মাটির প্রয়োজনীয় ভালো ব্যাকটেরিয়া এবং অণুজীবকে ধ্বংস করে, ফলে পরিবেশের ব্যাপক ক্ষতি লক্ষ্য করা যায়। আজকে পয়সা উসুল করেই ছাড়বো, করেই ছাড়বো। ঘনশ্যাম, আরে ও ঘনশ্যাম, ও তো স্কুলে গেছে। স্কুল গেছে? আরে ছুতো তো কোনো ভালো মতন বানাতিস। হ্যাঁ মশাই, আমি স্কুল গিয়েছিলাম, ফার্ম স্কুল, যেখানে চাষাদের শেখানো হয় জমিতে ফসল বৃদ্ধির প্রত্যেকটি কথা, যেমন মাটির হিসেবে সঠিক সার, ভালো বীজ আর প্রয়োজন অনুযায়ী কীটনাশক, যাতে কম খরচে বেশি লাভ। এই নাও, রাখো এই টাকা, আমার আর তোমার হিসেব খতম। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।